আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা, চিন্তা চেতনা, বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষাপটে চিন্তা করলে যেটা দেখা যায়, আমাদের দেশের ঠিক পূর্ব দিকে যেটাকে আমরা সূর্য উদয়ের দেশ বলে থাকি, তার নাম হচ্ছে জাপান। সেই জাপানের চিন্তা চেতনা এবং রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থাপনা, তার থেকে কত শত বছর পিছিয়ে আছি, তা একটি ঘটনা না বললে আপনারা আঁচ করতে পারবেন না। সম্প্রতি জাপানে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে তাই মনে করিয়ে দিল। জাপানের নাগরিকদের যাতায়াত সুবিধার্থে সেখানে সরকারি গণপরিবহন রয়েছে। তো সরকারি গণপরিবহন জাপানে যেভাবে পরিচালিত হয়, পৃথিবীর অনেক উন্নত দেশে সেভাবেই পরিচালিত হয়। একটি সরকারি গণপরিবহন যখন নির্দিষ্ট কোনো একটি স্টেশনে দাঁড়ায় যাত্রী উঠা নামানোর জন্য, তখন নিয়ম হচ্ছে বাসের যে সামনের দরজাটি, সেটি দিয়ে যাত্রীরা উঠবে এবং বাসের মাঝখানের যে দরজাটি থাকে, সেই দরজাটি দিয়ে প্যাসেঞ্জার নেমে যাবে। তাহলে ভাড়া পরিশোধ করতে হয়, আপনি যখন বাসের সামনের দরজাটি দিয়ে যখন বাসে প্রবেশ করবেন, সেখানে ড্রাইভারের পাশেই টাকা পরিশোধ করার একটি বক্স থাকে। আপনি যাতায়াতের জন্য যে পরিমাণ টাকা আপনি সেই বক্সে ফেলবেন, ড্রাইভার তা দেখে সেই সমপরিমাণ টিকিট আপনাকে প্রদান করবে। জাপানের কোনো একটি শহরে একটি সরকারি গণপরিবহন যখন কোনো একটি নির্দিষ্ট স্টেশনে গিয়ে দাঁড়ায় যাত্রী নেওয়ার জন্য, তো সেই বাসে 7-8 জনের একটি গ্রুপ উঠে পড়ে এবং টোটাল ভাড়াটি সে একসাথে পরিশোধ করতে গেলে, তো ড্রাইভার টোটাল ভাড়া থেকে $8 সে তার হাতে নিয়ে নেয় আর বাকি টাকাটা সেই ড্রপ বক্সে ফেলে দেয়। কিন্তু এই যে $8 সমপরিমাণ টাকা ড্রাইভার তার হাতে নিল, সেটি কিন্তু এই গণপরিবহন যে কর্তৃপক্ষ যারা এই বাস পরিচালনার তদারকি করে, তারা কিন্তু ওই বাসে সব সময়ের জন্য একটি সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। হতে পারে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে, অথবা হতে পারে সে 7-8 জনের গ্রুপের কেউ একজন এই ড্রাইভারের বিরুদ্ধে কমপ্লেন করে যে আমাদের ভাড়ার কিছু একটা অংশ ড্রাইভার ক্যাশ হাতে নিয়ে নিয়েছে, যেটা করা একেবারেই অপরাধযোগ্য এবং যেটা কখনোই কেউ করে না। যাই হোক, কারো কমপ্লেনের মাধ্যমে অথবা সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হতে পেরেছে যে সেই ড্রাইভার $8 সমপরিমাণ জাপানি ইয়েন তার পকেটে ক্যাশ তুলে নিয়েছিল। এই ঘটনার ভিত্তিতে সেই বাস কর্তৃপক্ষ ড্রাইভারের বিরুদ্ধে আদালতে একটি মামলা করে। সেই আদালত মামলাটি বিবেচনায় নিয়ে নানান প্রমাণাদি বিবেচনা করে কিছুদিন পর সেই মামলার যে রায় শোনায়, সেই রায় শুনে হয়তো আপনি চমকে যেতে পারেন এবং সেই রায় শুনে আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু একেবারে চমকে যেতে পারে। আদালত মাত্র $8 জন্য সেই ড্রাইভারকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল। অনেকে হয়তো বলতে পারেন, চাকরি থেকে অব্যাহতি দিতেই পারে, এটা এমন কি বড় শাস্তি? $8 জন্য একজন মানুষের চাকরি থেকে অব্যাহতি নিতে হয়, তাও আবার সরকারি চাকরি, এটা কি বড় শাস্তি নয়? তার চেয়ে আরও বড় শাস্তি দিয়েছে, যেটি শুনলে আপনি আরও ঘাবড়ে যেতে পারেন। ওই সরকারি ড্রাইভারের সারা জীবনের যে সঞ্চয়, সারা জীবন সরকারি চাকরি করার পরে যখন সে অবসরে যাবে, তখন নিশ্চয়ই আমাদের দেশের মতো সেখানেও একটি বড় অঙ্কের পেনশনের টাকা পেয়ে থাকে। সেই পেনশনের টাকার পরিমাণ যতটুকু জানা গেছে, $80,000, বর্তমান বাংলাদেশের টাকার মূল্যে যেটা প্রায় 96 লক্ষ টাকা। সেই 96 লক্ষ টাকাও সে পাবে না বলে আদালত রায় দিয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, মাত্র $8 চুরির দায়ে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হলো এবং সারা জীবন চাকরি করার পর সে যে $80,000 পেনশন পাবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 96 লক্ষ টাকা সে পেনশন পেত, সেই পেনশনের টাকাও তাকে দেওয়া হবে না। সেই রায়ে ড্রাইভার ক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করে। সেই উচ্চ আদালতও দীর্ঘদিন
শুনানির পরে না পেরেছে তার চাকরি পুনর্বহাল করতে, না পেরেছে তার পেনশনের টাকা ফেরত দিতে। তবে আদালত দুঃখ প্রকাশ করেছে যে সামান্য $8 চুরির দায়ে এত বড় শাস্তি কোনোভাবেই কাম্য নয়। তবু আদালত বলেছে যে যদিও ব্যাপারটা দুঃখজনক, আমি তোমার চাকরি ফেরত দিতে পারছি না অথবা পেনশনের টাকাও তোমাকে দেওয়ার জন্য আদেশ দিতে পারছি না। যদি আমি আজকে তোমার এই চাকরি পুনর্বহাল করি অথবা পেনশনের টাকা ফেরত দেওয়ার আদেশ দেই, তাহলে এই জাপানের জনগণ এই জাপানের সরকারের প্রতি অথবা এই বিচার বিভাগের প্রতি, আদালতের প্রতি একটি অনাস্থা সৃষ্টি হতে পারে। তাই তোমার চাকরি অথবা তোমার পেনশনের টাকা আমি কোনোটাই ফেরত দিতে পারছি না। তবে আবারও আমি বলছি যে এই সামান্য $8 চুরির কারণে এত বড় শাস্তি মোটেও কাম্য নয়। তাহলে একবার ভেবে দেখুন যে সামান্য $8 চুরির দায়ে একজন সাধারণ ড্রাইভার তার চাকরি হারাতে হয়েছে এবং তার পেনশনের টাকাও বাজেয়াপ্ত হয়েছে। তাহলে একবার ভাবুন জাপানের বিচার ব্যবস্থা, সরকার এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং সরকার। আমি জানি না আমরা কত শত বছর পিছিয়ে আছি। আমাদের দেশে প্রায়ই পত্রিকার প্রথম পাতায় বড় বড় হেডিং হয়ে খবর আসে সরকারি আমলাদের দুর্নীতির কথা। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেও বহাল তবিয়তে চাকরিতে থাকে, বহাল তবিয়তে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর জাপানে মাত্র $8 জন্য চাকরি হারায়, $8 জন্য পেনশন হারায়। তাহলে বলাই যেতে পারে দুর্নীতি আমরা নির্মূল করব কিভাবে, যেখানে এত বড় বড় প্রমাণিত দুর্নীতি থাকার পরেও কোনো সরকারি আমলার চাকরি যায় না, জেল হয় না, জরিমানা হয় না, বহাল তবিয়তে থাকে এবং সরকারি যত সুযোগ সুবিধা সে নিয়ে থাকে। হতে পারে 2-4 জন আমলার ক্ষেত্রে সে শাস্তি হয়েছে এবং চাকরিচ্যুতি হয়েছে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে। ভালো থাকবেন।